আজকে আমরা দুইটা ক্লাস করব, আপনারা হয়তো বই দেখতে পাচ্ছেন। প্রথম ক্লাস করব হচ্ছে তরল কৌশল, প্র্যাকটিক্যাল ক্লাস করব হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্য বলতে আজকে মাটির কাজ করব। আমরা হাত করতে পারি, হাত মাটি দিয়ে হাত আজকে আমরা হাত করবো। আর হচ্ছে যে তার আগে একটু তরল কৌশল ক্লাসটা নিব, ওর বিষয় কোডটা আমি একটু লিখি এবং বলি। বিষয় কোডটা হচ্ছে তরল কৌশল যে বিষয় কোডটা হচ্ছে 12,100 যে আমরা হচ্ছে বেশ এর আগে দুইটা ক্লাস করছি, তাই না? দুইটা ক্লাস করছি। তরল কৌশল মানে হচ্ছে এক প্রকার উপকরণ, সেটা হচ্ছে ছবি আঁকার কৌশল এবং তার প্রয়োগ বিধি বা উপকরণ। ঠিক আছে, এখন আমরা হচ্ছে তরল কৌশল সম্পর্কে বলতে গেলে সবার আগে আমাদের আসে রং, পেন্সিল, কাগজ বা হচ্ছে ক্যানভাস, জেল, তারপরে আপনার মাটি, বিভিন্ন প্রকার টুলস, এই আনুষঙ্গিক যে বিষয়গুলো, বোর্ড, ক্লিপ, এগুলি হচ্ছে তরল কৌশল। তরল কৌশল জিনিসটা কি? এক কথায় বলতে গেলে তরল কৌশলটা হচ্ছে যে আমাদের যে আমরা যে শিল্পকর্ম তৈরি করি, সেই তৈরি করার জন্য যে শিল্প উপকরণ ব্যবহার করি আমরা, যেমন ভাস্কর্য তৈরি করতে গেলে আমরা কি করি? মাটি বা অন্য সাবজেক্ট তৈরি করতে গেলে সেটা সেই উপকরণে রং বা পেন্সিল বা কাগজ, বিভিন্ন উপাদানগুলো আমরা ব্যবহার করি। এটি আসলে এক কথায় তরল কৌশলের হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এখন তরল কৌশলের আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে কিছু তাত্ত্বিক বিষয়ও আছে। তাত্ত্বিক বিষয়টা আমরা একটু পড়ে যাচ্ছি। আমরা প্রাথমিক পর্যায়ে যাব হচ্ছে ধরেন এখন ওয়াটার কালার। ওয়াটার মানে পানি, কালার মানে রং, মানে পানির রং, তাই না? পানি এবং রং। এখন ওয়াটার কালার যদি পরীক্ষা আসে, ওয়াটার কালার কি? তখন আমরা কি তখন আমরা কি বলতো, ওয়াটার কালার পানিতে মিশিয়ে রং করতে হয়, এটা আমরা সবাই পারবো। পরের গুলা ওয়াটার কালার পানিতে মিশিয়ে রং করতে হয়। সাধারণত ওয়াটার কালার হচ্ছে খুব স্বচ্ছ, এটি লিখে ওয়াটার কালার হচ্ছে স্বচ্ছ। ও যদি শীট আপনাদের কাছে অফিস থেকে নিয়ে থাকে শীতেই পাবে, ঠিক আছে? না লিখলে হচ্ছে ওয়াটার কালার হচ্ছে স্বচ্ছ রং। স্বচ্ছ মানে খুবই স্বচ্ছ এবং হালকা, স্বচ্ছ এবং হালকা, সেটা ওয়াটার কালার। ওয়াটার কালার সাধারণত আমরা পানির সাথে মিশিয়ে রং করা হয়। এটা আলো থেকে ছায়া বা ছায়া থেকে আলোতে মানে রূপান্তর করে আমরা সাধারণত ওয়াটার কালার করে থাকি। আলো থেকে ছায়া বলতে কেমন, যদি এটার ব্যাখ্যা শুনতে চান সেক্ষেত্রে বলছি। আলো থেকে ছায়া মানে হচ্ছে যেমন আমরা একটা ছবি, আমার ছবিতে দেখেন তো এই সাইড সবচেয়ে বেশি আলো পড়ছে না, কারণ লাইটের কারণে। এইটা আমাদের সবচেয়ে আলো, সবচেয়ে ডার্ক কোন দিকে? আমাদের এই সাইডটা আলো পড়ে না, তার মানে আলো থেকে ছায়াতে যাবে করতেছি। এইটা একটা প্রসেসটা, আবার ছায়া থেকে আলোর দিকে ছবি আসছে, এটা একটা প্রসেস। এখন এই প্রসেসগুলাই হচ্ছে এই যে ছবি আঁকার ক্ষেত্রে আলো ছায়ার মাধ্যমে কাজ করা হয়, সেটাকে আমরা ওয়াটার কালার হিসেবে মাধ্যম দিয়েও সংখ্যাটা রূপান্তর করতে পারি। এক কথায় আমরা জানবো যে ওয়াটার কালার হচ্ছে স্বচ্ছ কালার এবং এটা খুবই হালকা কালার এবং সাধারণত পানির সাথে মিশিয়ে এটা কোনো নির্দিষ্ট 2D সারফেস, মানে কোনো পরিতল কাগজ বা কোনো পরিতলের উপরে আমরা হচ্ছে এরকম
ওয়েল কালার। ওয়েল কালার বা প্যাস্টেল। ওয়েল কালার বলতে যে ক্যানভাসে সাধারণত যে কালারগুলো আমরা দেই একটু ভারী, ওয়াটার কালার ছাড়া যে কালারগুলো আছে সেটা একটু ভারী হয়। ওয়াটার কালারই সবচেয়ে স্বচ্ছ এবং ভালো। তাছাড়া ওয়েল কালার মানে হচ্ছে তেল চিত্র, তেল যে চিত্র করা হয় সেটা হচ্ছে পক্ষান্তরে অনেক ভারী এবং অস্বচ্ছ কালার অমসৃণ, ঠিক আছে, তেল রং এক কথায়। এই দুটার পার্থক্য যে স্বচ্ছ এবং অস্বচ্ছ রং বলতে কি বোঝে, চট করে এখন তো এটা নিমিশে লিখে দিতে পারবো। আর ভারী রং বলতে যে সবচেয়ে ভারী রং হচ্ছে তেল চিত্র। তারপরে আরেকটা রঙের নাম লিখেন, সেটা হচ্ছে আরেকটা ভারী কালার আছে, সেটা হচ্ছে প্রেস কালার। প্রেস কালার বলতে যেমন আপনি দেখবেন যে এই যে বিভিন্ন আগে দেওয়ালে যে পোস্টার লাগানো হতো না, ভোটের সময় যে পোস্টারগুলো লাগানো হয়, যে কালারটা ব্যবহার করে ওটার নাম হচ্ছে প্রেস কালার। হ্যাঁ, ওই কালারটাও আমরা ব্যবহার করি, প্রচুর পরিমাণে ব্যবহার করি। তাহলে আমরা লিখলাম হচ্ছে যে অস্বচ্ছ রং বলতে বুঝি আমরা হচ্ছে একটা হচ্ছে তেল রং লিখলাম, একটা লিখলাম হচ্ছে প্রেস কালি, আর আরেকটা লিখবো হচ্ছে এটা তুলনামূলক ভারী একটু কম, যেটা আমি লিখবো সেটা হচ্ছে অ্যাক্রিলিক। ইতালিয়ান শব্দ। এটাও ভারী, কিন্তু তেল কালার বা প্রেস কালার মতো এতটা ভারী না, কিন্তু ওয়াটার কালার থেকে ভারী, ঠিক আছে। মানে এটা যদি সিরিয়ালটা করি তাহলে সিরিয়ালটা কেমন হবে না, এরকম আমরা এই জায়গায় এইভাবে হবে। প্রথমে ওয়াটার কালার, তারপর হচ্ছে অ্যাক্রিলিক, তারপরে হচ্ছে প্রেস, তারপরে হচ্ছে তেল রং। এটা হচ্ছে তার সিরিয়াল 1 2 3 4, এটাই হচ্ছে তার সিরিয়াল, সবচেয়ে হালকা, তারপরে এগুলো তো বইয়ে এভাবে পাবেন না, আমি যেভাবে বলতেছি এটা এখন মনে রাখলে তখন এই যে শীতটা অফিস থেকে আপনারা নিছে এটা চোখ ভোলাবেন কিনা অটোমেটিক বুঝতে পারবেন বা পারবেন। যদি আমাদের কোনো ধারণাই না থাকে তাহলে রঙগুলোর নামও মনে থাকবে না, পরীক্ষাতে আমরা লিখতেও পারবো, তাই কি? আচ্ছা, এবার আসি, এটা হচ্ছে কালারের বিষয়। পেন্সিলের বিষয় বলি যে 2B পেন্সিলটা হচ্ছে তার শেষের রঙটা মোটামুটি হালকা, 3B 4B 5B বা 6B যত B বাড়বে রং তত পেন্সিলের কালার তত গাঢ় হবে। সাধারণত টোন দিয়ে সাধারণত পেন্সিলের এই কালির তারতম্যটা বুঝতে পারি। পেন্সিল সাধারণত ড্রয়িং করার জন্য আমরা কি পেন্সিল ব্যবহার করবো? 2B। সাধারণত যে কোনো রং মানে যে কোনো ড্রয়িং করার জন্য আমরা 2B পেন্সিলটা ব্যবহার করতে পারি। আপনার পেন্সিল দেখেন কিবি, এইচবি, আমরা একটা বাচ্চাদের পেন্সিল। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। পেন্সিলের 2Bর কাজটা কি,
বা 3B কাজ কি বা 4B কাজ কি, এগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমরা সাধারণত 2B পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করি, আর সেই ড্রয়িংগুলোতে যদি হচ্ছে আঙুল ছায়া বেশি থাকে তখন আমরা 4B বা 3B বা 6B বেশি সেই পেন্সিলগুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি। কেমন? এবার আসি এই যে ইজেল কি, ইজেল কি বলতো? ইজেল হচ্ছে একটা দণ্ডায়মান বস্তু। এটার নাম হচ্ছে ইজেল, এটার নাম হচ্ছে ইজেল। ইজেলটা একটু দেখে দাও। ইজেল কিন্তু পরীক্ষাতে প্রতিবার আসে। ইজেল কি? ইজেলের কাজ কি? এইটা হচ্ছে আমাদের ইজেল কাজ হচ্ছে দণ্ডায়মান একটা বস্তু। দণ্ডায়মান মানে সে তার 3টি অংশ দিয়ে সে দাঁড়িয়ে আছে, তাই না? অংশ দিয়ে দাঁড়িয়ে আছে এবং তার কাজই হচ্ছে আমরা যে বিভিন্ন প্রকার ক্যানভাসে তেল চিত্র বা ওয়েট কালার বা অ্যাক্রিলিক দিয়ে বা ওয়াটার কালার দিয়ে যখন ক্যানভাসে কাজ করবো, সেই ক্যানভাসকে ধরে রাখা বা বোর্ডকে ধরে রাখার কাজই হচ্ছে ইজেল। ইজেল মানেই হচ্ছে দণ্ডায়মান একটা বস্তু যার কাজ ক্যানভাস বা বিভিন্ন বোর্ড বা বিভিন্ন সারফেসকে ঠিকভাবে ধরে রাখবে, যেটা ধরে আমরা কাজ করবো। ওকে, তারপরে আমরা বলবো হচ্ছে ক্যানভাস কি। ক্যানভাসটা হচ্ছে সাধারণত কাপড়ের কোনো একটা ফ্রেম, তাই না? সাধারণত আমরা মার্কিন কাপড়, ঠিক আছে, মার্কিন কাপড় বিশেষ করে আপনার এই যে একটু মার্কিন কাপড় একটু মোটাটা, এই কাপড়টা দেখবেন যে আগে লেপের কাভার বানানোর মতো না, অনেক আগে, এখন তো কম্বল টম্বল সব উঠে গেছে। আগে এক প্রকার লেপ ব্যবহার করতাম আমরা, সেই লেপের যে কাভারটা থাকতো, এই কাভারের কাপড়টা দেখবেন যে হচ্ছে একটু মোটা থাকতো, ওটার নাম কিন্তু মার্কিন কাপড়, জানেন কি? ওটার নাম কিন্তু মার্কিন কাপড়। মার্কিন কাপড়টা সাধারণত একটু ভারী হয়, নির্দিষ্ট একটা কাঠের 4 কোনা বা 3 কোনা যেরকম সাইজের হতে পারে, তার উপরে কাপড় দিয়ে লাগানোর পরে একটা ফ্রেম তৈরি হয়, সেটাকে আমরা ক্যানভাস বলছি। ক্যানভাস মানে ছবি আঁকার একটা পরিতল, মানে তো বোঝে সারফেস। এই যে আমরা যদি পিছের দিকে দেখি যে সাথে সাথে যেগুলো আমাদের আছে, এগুলি আমাদের হচ্ছে ক্যানভাস, যেখানে যে সাথে সাথে বোর্ড আছে না, রাখা আছে এই জেলার সাথে লাগানো, হ্যাঁ, যার উপরে ছবি আঁকে তাকে বলি আমরা কি? ক্যানভাস। ক্যানভাস যারা অনলাইনে আছে তারা কি আপনারা জানেন ক্যানভাসটা কি? এই যে দেখেন আমি দেখাচ্ছি, ক্যানভাসটা হচ্ছে এই যে ইজেল, দণ্ডায়মান যে ইজেল, এই ইজেলের সাথে দেখেন, এই যে ইজেলের সাথে হচ্ছে ক্যানভাসগুলা আটকানো আছে, যে পরিতলের উপরে আমরা কি করব, যে পরিতলের উপরে আমরা হচ্ছে ছবি আঁকবো। কেমন? তা আমরা ইজেলটাও জানলাম, আমরা ক্যানভাসটাও জানলাম, ঠিক আছে? আমরা একটু মুখ ঘুরাই নিই, ঠিকমতো দেখা না গেলে আমাকে একটু বলবেন। আচ্ছা, এখন দেখেন যে মোটামুটি তাহলে ক্যানভাস, ইজেল আমরা এখন পারবো নাকি? আচ্ছা, তুলি অনেক প্রকার তুলি হয়। এখন কোনো তুলি দিয়ে আমরা ওয়াটার কালার করতে হয়, কোনো তুলি দিয়ে হচ্ছে যে অ্যাক্রিলিকের কাজ করতে হয়, আবার হকিয়ার দিয়ে হচ্ছে তেল চিত্র করা হয়। এখন তুলি সাধারণত কি দিয়ে হয়? আমরা বর্তমানে তুলিগুলো হচ্ছে আর্টিফিশিয়ালটা বেশি পাই, কিন্তু এর আগেও বহু কাল ধরে আমরা বেজিং রুমের তুলিগুলো ব্যবহার করতাম। এই যে তুলিগুলো আছে যেটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে রাবি তুলি, এই তুলিগুলো কিন্তু হচ্ছে বেজিং রুম দিয়ে করা হয়। এগুলো দিয়ে সাধারণত করা হয় হচ্ছে বেজিং লোম দিয়ে। এখন এই বেজিং লোমগুলোতে হচ্ছে যে তাহলে তো বেজিগুলো সব মারা যাচ্ছে, প্রকৃতির একটা অবক্ষয় হচ্ছে না। তারপর সরকার এটাকে হচ্ছে যে ব্যান্ড করে দিচ্ছে, ব্যান্ড করার ফলে এখন এই জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল মানে দিল্লিতে হচ্ছে তুলিগুলো করা হচ্ছে, যেটা আগে মাথাটা একরকম, এখন করতে একরকম। আচ্ছা, হকের জিনিসটা হচ্ছে তুলি দিয়ে সাধারণত আমরা ওয়াটার কালার বা অ্যাক্রিলিক এই তুলি দিয়ে কাজ করা হয়। তুলি দিয়ে সাধারণত ওয়াটার কালার, অ্যাক্রিলিক বা পেইন্টিং কাজগুলো আমরা তুলি দিয়ে করতে পারি।
হকিয়ার নামে একটা জিনিস বলছিলাম এর আগে, আপনার মনে আছে? ম্যাডাম আপনি কি এর আগে ক্লাস করছেন? অনলাইনে করছেন? আচ্ছা আচ্ছা, আছে অনলাইনে তো করেন। আচ্ছা, হকির সম্পর্কে কি মনে আছে আপনাদের? আচ্ছা, হকিয়ার জিনিসটা কি জানেন? হ্যাঁ, হকিয়ারটা হচ্ছে এত বড় লম্বা, জাস্ট তুলি এরকম মোটা হয় সর্বোচ্চ, কিন্তু এত বড় ওর ইয়েগুলো হয়। আমরা যে দোকানে ব্রাশ খেতে পারি না, রং করার যে ব্রাশগুলা, ওই ব্রাশের যে মাথাগুলো থাকে, ওই মাথাগুলো দিয়ে হকিয়ারটা তৈরি হয়। হকিয়ারের মাথাগুলো একটু আলাদা, একটু শক্ত, ওই দোকানের ব্রাশের থেকে একটু শক্ত হয়, একটু আলাদা হয়, একটু আলাদা হয়, কিন্তু এত বড়। হকিয়ার দিয়ে করা হয় এই যে ক্যানভাসের তেল চিত্র, হকিয়ার দিয়ে করা হয় ক্যানভাসের তেল চিত্র। যদি বলা হয় তেল চিত্র কি দিয়ে করা হয়, তুলি, হকিয়ার নাকি, তখন আমরা এই যে জানতে পারবো যে হকিয়ার দিয়ে আমরা তেল চিত্রের মাধ্যমে ক্যানভাসে কাজ করতে পারি। আর আরেকটা লাগে হচ্ছে স্পেচুলা। ক্যানভাসে কাজ করতে আরেকটা জিনিস লাগে হচ্ছে স্পেচুলা। স্পেচুলা মানে হচ্ছে যে ওখানে একটা স্পেচুলা আছে, এগুলো তো পরীক্ষায় আসে। হ্যাঁ, হকিয়ার লাগে আর স্পেচুলা লাগে, এই দুটো হলেই হয়ে যায়। ওইটা যে ছুরির মতন একটা আছে না, ওটা। হ্যাঁ হ্যাঁ, এইটার নাম হচ্ছে স্পেচুলা। এগুলো হচ্ছে এই যে একটু আগে আমি এই কালারটা বললাম না, ফেস কালি, এই ফেস কালিগুলোকে হচ্ছে পাতলা করা হয় এটা দিয়ে। এইভাবে ধরে রঙটাকে ভারী থাকে, এইভাবে ডুবতে পাতলা করা হয়। তারপরে এই টাইপের স্পেচুলাগুলো যে পোলা টাইপ আছে, আরো লম্বা আছে, এই যে এইটা হচ্ছে স্পেচুলা। এই স্পেচুলাগুলো হচ্ছে পোলা টাইপ আছে। হ্যাঁ, এটা হচ্ছে ধ্যাপা টাইপ। এগুলোতে কি করে, এগুলোর মাথাতে রং দিতে হয়। এই যে আমরা হচ্ছে যে এই যে তেল চিত্র যেটা বললাম না, এই তেল চিত্রগুলো একটা জায়গায় রাখতে হয় কেন্দ্রে, তখন ওই রঙগুলো ওখান থেকে নিয়ে এইভাবে স্পেচুলা দিয়েও ক্যানভাস লাগানো হয়, কারণ ক্যানভাস তো শক্ত, তাই না? শক্ত জায়গাতে যদি আমি হচ্ছে এই বেজির লোন দিয়ে, যদি ক্যানভাসে বেজির লোন দিয়ে যদি আমি তেল রঙ খুব ভারী যদি করতে যাই, রঙ আর খাবে ধরবে, সংঘর্ষিত হবে না। এই হচ্ছে মোলায়েম, সফট, তুলে মেয়েদের ক্যারেক্টার। ছেলেদের ক্যারেক্টার হচ্ছে যে রাফ, হকিয়ার, শক্ত, বলিষ্ঠ, তাই না? এই কারণে ক্যানভাসে আমরা কাজ করতে হয় কি দিয়ে? ক্যানভাসে আমাদের কাজ করতে হয় স্পেচুলা এবং হকিয়ার দিয়ে। হকিয়ার মাথাগুলো স্ট্রং, শক্ত, তখন আমরা এই ওয়েল কালারগুলো এখান থেকে নিয়ে আমরা ক্যানভাসে লাগাইতে পারি। ওকে, এবার আসি আমরা এই যে 2D সারফেসটা কি বা পরিতলটা কি। এটা একটা পরিতল, এই বোর্ডটা একটা পরিতল। পরিতলের পরে আমরা লেখালেখি, ছবি টবি আঁকি না, এটা একটা পরিতল। এটা 2D। 3D তো না, 3D হলে আমরা চারিদিক দিয়ে সেটা দেখতে পাই এবং অনুভব করতে পারি, তাই না? 3D মানে যার উচ্চতা, প্রস্থ, তারপরে হচ্ছে বেস, সবই থাকে, যে অনুভব করা যায়, সেটা 3D না। 3D তো চারিদিক থেকে অনুভব করা যায়। 3D ভিউ দেখি না আমরা, চারিদিক দিয়ে দেখতে হয়। আর 2D ভিউ কি আমরা চারিদিক দিয়ে দেখতে পাই? আমরা এইভাবে একটাই দেখতেছি, কিন্তু এইটাকেই আমরা এমনভাবে ডাইমেনশন করতেছি মনে হচ্ছে যেখানে 3D আছে। যেমন বলা যে এই যে এটাকে দেখে 2D সারফেস, জাস্ট এই সারফেসের উপরে একটা ছবি আঁকানো হয়েছে, ছবিটা আমরা দেখতে পাচ্ছি এমন, কিন্তু প্রজাপতির দুই পাশের অংশকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা হচ্ছে অনুভব করতে পারতেছি যে এটা প্রজাপতির দুই অংশ আছে, এই অনুভবটা করতে পারতেছি, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন? তাহলে 2D সারফেসের উপর যখন নির্দিষ্ট পরিতল, এগুলোতে একটু পরিতল, কাগজ, ক্যানভাস বা হচ্ছে বিভিন্ন অন্যান্য যে সারফেস ছবি আঁকার জন্য সেটা দেওয়ালেও হতে পারে, তাই না? এখানে যখন আমরা একটা ছবিকে
3D এর আকৃতি দেওয়ার চেষ্টা করি, যখন আমরা একটা ছবিকে 3D এর আকৃতি দেওয়ার চেষ্টা করি, সেটাকে আমরা 2D হিসাবে অবহিত করি। কারণ আপনি এখানে যখন একটা ছবি আঁকেন, যেমন যে প্রজাপতিটাই আছে, এমনভাবে আঁকছে দেখে মনে হচ্ছে ওই পাশে কিছু একটা অংশ আছে, আমরা একটা ধারণা করতেছি না। তার মানে আমরা 2D সারফেসকে 3D দেখানোর চেষ্টা করি, কিন্তু পারি কি 3D দেখানো সম্ভব? 3D মানে হচ্ছে ভাস্কর্য। 3D মানে হচ্ছে ভাস্কর্য। আমাকে আপনি সামনে দেখতে পাচ্ছেন, আমার তো পিছু দেখতে পাচ্ছেন। যদি আমাকে আপনি খাতাতে আঁকতেন, তাহলে শুধু সামনে দেখতে পাইতেন, তাই না? তার মানে আমরা কি করি, জোর যে আমার শরীরও খারাপ আছে, মাথাও খারাপ, হয়ে গেছে। যখন কোনো নির্দিষ্ট পরিতলে বা কোনো ক্যানভাসে যখন আমরা কোনো ছবি আঁকি, সাধারণত ছবিটাকে কি করি, 3Dর মতন করে আঁকার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু কোথায় 2D সারফেসে না, কিন্তু 3Dর মতো দেখানোর চেষ্টা করি। এটাই হচ্ছে যে আমাদের 2D। 3D হচ্ছে কি, যার বেজ আছে, উচ্চতা আছে, জায়গা দখল করে, ব্যাসার্ধ আছে, সেটাই কি আমাদের ভাস্কর্য না, 3D। তাহলে এই যে এটা মোটামুটি বলো আপনাদের এতটুকু বুঝতে পারছেন সবাই ক্লিয়ারলি? হ্যাঁ, এখানে একটা দিচ্ছি দেখেন, যে চিত্রপট, যে সমতল পরিতলের উপর ছবি আঁকা হয় তাকে চিত্রপট বলা হয়। যেমন আপনার আর্ট পেপার, আর্ট বোর্ড, ক্যানভাস, তারপরে ড্রয়িং বোর্ড, বুঝে যে এটাকে বলি আমরা ড্রয়িং বোর্ড, যে বোর্ডের উপরে যে আপনি যে নিলেন আজকে কেমন আপনার বোর্ডের উপরে রেখে ছবি আঁকা হয় না, এটা হচ্ছে ড্রয়িং বোর্ড। তারপরে এই ড্রয়িংয়ের উপর যখন আমরা কোনো কাগজ রাখি, কাগজটাকে আটকানোর জন্য কীভাবে করি, ক্লিপ। এগুলো কিন্তু আপনাদের আছে, জানেন? এগুলো কিন্তু পরীক্ষাতে কোনো কোনো সময় আসে। এই যে দেখেন, জল রং দিচ্ছে, নীল রং, হচ্ছে মোম রং। মোম রং মানে বোঝেন? প্যাস্টেল। আমি এটা বলতে ভুলে গেছিলাম, প্যাস্টেল। বাচ্চাদের যে প্যাস্টেল কালার পাওয়া যায় না, দেখেন না, বাচ্চারা মোমের মতন এত বড় বড় পাওয়া যায়, বা পেন্সিলের মতো বাচ্চারা যেটা আঁকে, রং পেন্সিল না, পেন্সিল স্টাইলে, হ্যাঁ, ওটা হচ্ছে কিন্তু একটু আঠালো আঠালো, ওটা হচ্ছে মোম রং বা প্যাস্টেল। মোম রং অথবা প্যাস্টেল, কেমন? রেখা টেখাগুলো আপনারা দেখে নেবেন, হ্যাঁ, বক্ররেখা, সরলরেখা, এগুলোতে নিজেদের দেখে নেবেন, কোনো সমস্যা না। আচ্ছা, তারপরে যে রঙের আছে এখানে, হ্যাঁ ওটাই ভাস্কর্য তো পারবেন, তাই না? আচ্ছা, ভাস্কর্য তো পারবেন। ভাস্কর্য মানে যার উচ্চতা আছে, যার ব্যাসার্ধ আছে, যার বেজ আছে, তাই না, যা অনুভব করা যায়, ভাস্কর্য আপনি অনুভব করতে পারেন না, তাহলে পারবো। তারপরে যে কারুকলা কি, লোকশিল্প কি, শিল্প কারুকলা যদিও এটার মধ্যে না, কারুকলা করতে পারে। ঠিকই বলছে, ওটাই সোজা কঠিনই আছে। এটা সোজা কেন জানেন? এটা হচ্ছে যে আমরা তো এগুলো সবগুলো ব্যবহার করছি, এলিমেন্টস ব্যবহার করছি, কোনটার কি কাজ না কাজ, এগুলো দেখতে দেখতে এইসব মানে বড় করছি আমরা। এখন ধরেন যে ইজেল আমরা নিজেরা তৈরি করি আমাদের বুঝের মতো, যে এই জিনিসটা আমার এখন ধরেন আমার কাছে মনে হয় সবচেয়ে সোজা থেকে এটাই, কারণ এটা এখন আপনি একটু করে বুঝতেছেন, স্পেস চলে কি বুঝলেন, রঙগুলো সম্পর্কে ধারণা হলো,
তুলি সম্পর্কে ধারণা হলো, এগুলো বুঝলেন না, এগুলো যখন আপনি ব্যবহার করবেন বা যে করবেন তখন তো আমার ইজি হয়ে যাবে। কিন্তু আমরা ব্যবহার করিনি বিধে আমাদের কাছে কঠিন লাগছে। এটার সাথে আপনি একটু সম্পৃক্ত হওয়ার 2-4 দিন দেখবেন যে খুব ইজি হয়ে যাবে, সমস্যা হবে না। কেমন? স্যার একটা কথা বলবো? জি স্যার এখান থেকে কি রচনামূলক প্রশ্ন আসবে? জি না। কত সুন্দর করে বলেছেন স্যার। আচ্ছা দেখেন, আরেকটা আছে যে পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত বলছিলাম এর আগে, পার্সপেক্টিভ বলি না আপনাদেরকে? আচ্ছা পার্সপেক্টিভের মানে কি বাংলা? পরিপ্রেক্ষিত হচ্ছে আমার নিজের ভাষায় আমি বলি, তাহলে আপনাদের কাছে ইজি মনে হবে। চোখের তারতম্যের কারণে পরিপ্রেক্ষিত তৈরি হয়। চোখের তারতম্যটা কি? যেমন কাছের জিনিস বেশি দেখা, দূরের জিনিস কম দেখা, তাই না? কাছের জিনিস আমরা একটু বেশি বড় দেখতে পাই, দূরের জিনিস ছোট দেখতে পাই। এই যে আমাদের চোখের যে তারতম্য হচ্ছে, আগে পিছিয়ে হচ্ছে, এটাই হচ্ছে পরিপ্রেক্ষিত। ঠিক আছে, এটাই আবার পরিপ্রেক্ষিত। তারপরে ধরেন যে একটা বস্তুকে যদি একটা চেয়ারকে আমি যদি এইভাবে রাখি, যদি সোজাসুজি রাখি, আপনি এখান থেকে কিন্তু সোজাসুজি দেখবেন না। পরিপ্রেক্ষিতটাই হচ্ছে শুদ্ধ শব্দ। এবং আপনি এই লেখার ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করতে পারবেন, কিন্তু অন্য কিছু নাম কি বলেন স্যার, মানে স্পষ্ট দেখি বা বড় দেখি, স্পষ্ট দেখি না, বড় দেখি না, আস্তে আস্তে ছোট হয়ে যায়। হ্যাঁ সেটা দেখা যাচ্ছে যে জিনিসটা বড়ই। একই জিনিস। উদাহরণ হিসেবে সবচেয়ে সহজ একটা উদাহরণ দিয়ে দিবেন, তখন যদি নিজের মধ্যে সন্দেহ থাকে বলবেন যে রেল লাইনের মাঝে যদি আমরা দাঁড়াই, রেল লাইন দূরে একসময় মনে হচ্ছে যে মিলে গেছে, আমার কাছ থেকে মনে হচ্ছে না রেল লাইন বড়ই আছে। এই যে একটা ভারসাম্য হচ্ছে, এই যে একটা তারতম্য হচ্ছে কাছে এবং দূরে, যে দেখার বিষয়টা, এটাই হচ্ছে। তারপরে একটা বিল্ডিংকে আমরা কোনা হয়ে যদি দেখি, বিল্ডিংগুলো মাঝে মাঝে মাঝখানে ধরে এরকম লম্বা, দুই সাইড দিয়ে এইভাবে নেমে গেছে, কিন্তু বিল্ডিংটা সমানই। কিন্তু আমরা যখন দেখি উপরে কোনা থেকে যখন দেখি, তখন বিল্ডিংটা আমাদের দেখতে একটু অন্যরকম লাগে না? এটাই হচ্ছে পরিবেশ। ওই যে দেখেন, আমরা দেখতেছি কিন্তু ছোট বড়, জিনিসটা কিন্তু সমান। বিল্ডিংয়ের উপরে দাঁড়ালে চারদিকে সমানভাবে সমাপন আছে। যখন আমরা নিচে দাঁড়িয়ে থেকে বিল্ডিংটা দেখি, তাহলে একটা ভিউ যেটা আমাদের সামনে থাকে সেটা উঁচু লাগে, দুই সাইডে একটু নিচু লাগে, মনে হয়ে যায়। আঁকতে হয় ঠিক ওইভাবেই, একটা আমরা বড় দেখি, একটা একটু ছোট দেখি, ওইভাবেই আঁকতে হয়। ওটাই হচ্ছে আমাদের পরিপ্রেক্ষিত। ঠিক আছে, আমি আপনাদেরকে যে ব্যাখ্যা করে ভেঙে দিলাম, এখন নিজের মতন করে বানাই দেখবেন, সমস্যা। দেখেন যে বইয়ের ভাষা যদি বলি, নিকটে বা সদরের বস্তু বা তলের মধ্যে সম্বন্ধ নির্ণয় করে চিত্রে রূপায়িত করাকে পরিপ্রেক্ষিত বলে। বুঝতে পারবেন? একটু কঠিন আছে। হ্যাঁ, ভাষা অনেক কঠিন লাগছে না? আমি যেটা বললাম নিজে মনে হলো না, এটাই হচ্ছে যে নিজের মতো করে লিখবেন। জি স্যার, সব নিজের মতো করে লিখবো, আপনার খালি নাম্বার দিয়ে। ইয়ার মূলনীতি নিকটের বড় বস্তু হবে এবং দূরের বস্তু ছোট হবে। দেখেন, ইয়ার মূলনীতি নিকটের বস্তু বড় হবে, কি সুন্দর ভাষা। আর আমি এটা কি করে বললাম যে কাছের জিনিস বড় দেখি, দূরের জিনিস ছোট দেখি। এটাই লিখলো কিভাবে? নিকটের মূল বস্তু বড় হবে, দূরের বস্তু ছোট হবে। যে ভাষাগত তারতম্য, এটাই হচ্ছে ব্যাপার। ইয়ার দ্বারা বস্তুর পরিবেশ আকৃতির বস্তুসমূহের মধ্যে যে আনুপাতিক গুরুত্ব, নৈকট্য, গভীরতা থাকে, তাকে নির্ণয় করা যায়। যেটা আমি বললাম যে একটা বিল্ডিং জিনিস থেকে দেখি, একটা জিনিস ছোট আঁকি, একটা জিনিস বড় আঁকি, কিন্তু সবই সমান। ওটাই বলতেছে, কিন্তু ভাষাগুলো একটা কঠিন, বোঝা কঠিন না? আচ্ছা, স্টিল লাইফ কি? জড় জীবন। স্টিল লাইফ মানে জড় জীবন। স্টিল লাইফকে আমরা কোনটাকে বলবো বলে তো? যেমন দেখা যাচ্ছে যে একটা ঝুড়ির মধ্যে বা একটা ফুলদানি রাখলাম, ফুলদানির সাথে কিছু কাগজ রাখলাম, কিছু কাপড় দিয়ে ফুলদানিটার সাথে একটু ম্যাচিং করলাম, ওটাই হচ্ছে স্টিল লাইফ, মানে জড় জীবন। জড় জীবন
যেমন আবার দেখবেন যে বিভিন্ন রকম ফলমূল দিয়ে ঝুড়ি সাজানো থাকে না, যখন আমরা আঁকি ওটাকে আমরা জনজীবন বলি। কেমন এটা আমরা জানবো। কম্পোজিশন কি? আচ্ছা, কম্পোজিশন কি ভুলে গেছেন? কম্পোজিশন কি? দেখা না আগে বয়স আগে ঠান্ডা হোক। একজন অনলাইনে বললো যে স্যার সাজানো গোছানো প্রাথমিকভাবে যে আমরা নির্দিষ্ট জায়গায় যেটা যেখানে সাজানো দরকার সেটা সেখানে সাজাই না, সেটাই এটা কি আন্টি? এটা আন্টি? হ্যালো বাবা। এই যে আপনি হ্যালো বলছে, চোখ টিপে দিচ্ছি, চোখ টিপে করে পারে না। মন খারাপ, মার সাথে আমার বন্ধ চলতেছে, মানে কোনো কিছু কিনতে চাইছিল কিনে দেয়নি, এই কারণে যার সময় একদম কিনে নিল, ঠিক আছে, আমার সাথে করে নিতে। আচ্ছা দেখেন, কম্পোজিশনটা কি? কোনো নির্দিষ্ট বিষয়বস্তুকে চিত্রপটে রেখা, রং, আলো, ছায়া, পরিপ্রেক্ষিত সাহায্যে সঠিক সামঞ্জস্য বিন্যস্ত করে আকারে কম্পোজিশন বা বিন্যাস বলা হয়। কি না? উনি আমি যেভাবে বলছিলাম উনি সেভাবেই বলছে। উনি মনে রাখতে পারে ভালো। আপনি যে বাদাম খান না, মাছ খান না, মনে রাখবেন কিভাবে? বাদাম খান, মাছ খান, ঘি খান, উনি বেশি খাইতে করে রাখছে। শুক্রবার না, খবর খান। আচ্ছা দেখেন, কম্পোজিশনটা কি? কম্পোজিশনটা হচ্ছে, আমি সহজ একদিন একটা উদাহরণ দিছিলাম যে আমার বাসায় গেস্ট আসছে, এত বড় একটা প্লেটের মধ্যে একটা মাত্র সিঙ্গারা দিয়ে আমি গেস্টকে বলেছিলেন একদিন যে খান। হ্যাঁ, এখন এটি কি আপনার দেখতে ভালো লাগবে? আপনি দিবেন? ভালোই লাগে। এরা তো কম্পোজিশন সবচেয়ে ভালো বুঝতে, নাম জানে না তাই যে এটা কম্পোজিশন, এটাই ভালো। কারণ নাস্তা নাস্তা তো আপনারাই বেশি দেন, তাই না? আপনার বাসায় তো কোনো গেস্ট চাই, চা দেন বা ইয়ে দেন, এখন এক কাপ চা কি এত বড় একটা প্লেটে দেন? যতটুকু প্রয়োজন ততটুকু দেন না? এই সুন্দর করে যে একটা পরিবেশন করতেছে না সব কিছু, এটাই হচ্ছে কম্পোজিশন। এখন এই কম্পোজিশনটা ছবি আঁকার ক্ষেত্রে এসে কি হয়, যে ছবি আঁকার যেমন বললাম যে একটা সাবজেক্টকে আমি কি বলি, সেটাই তো আমার খাতা দিয়ে একদিন দেখালেন না, এটাই তো বলছিলাম যে মানে খাতাটা 3টা ভাগ করে নিয়ে যেন ও বেশি বিচক্ষণ, তাই না? কম কথাবার্তা বলে একটু, আপনার মেয়ে না অন্য কথা? স্যার একটা কথা, ওই বেশি বিচক্ষণ। খাতা কিন্তু খুলে যাচ্ছে আঁকানোর সময়, যে যেরকম ভাবে খুলে যাচ্ছে। আমি ওরকম করে করতেছি না, কি করে করতেছো? সোজা সোজা করে রাখবেন, আর ভুলে গেলে কি করবেন, নিচের দিকে একটু আঠা যদি না পান, ভাত আছে না, ভাত দিয়ে দেখতে করে সাইডে একটু আঠা লাগে। তারপরে স্যার যদি মানে স্টাইলটা দিছি কেন জানেন? এইভাবে বাধাই করলে কি হয়, এই যে পেজের যে সিলাই টিলাই করে এটা নড়বড় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কি জ্বালা। আর এটা দিছি কি জন্য জানেন? স্পাইরালটা খুলে আবার আপনারা যদি এক্সট্রা কাজও করেন না, তখন এর মধ্যে আবার ঢুকাই দিতে পারবেন। তাই তারপরে আবার যদি মানে ইয়ে দেখাই এরকম করে ওই পেজের কাজে হচ্ছে আবার এক্সট্রা পেজ। আচ্ছা দেখেন, কম্পোজিশনটা কি, যে একটা ছবিকে কাগজে কিভাবে আঁকলে সুন্দর লাগে, আমি একটু শিখাইছিলাম না? যে একটা ছবিকে নির্দিষ্টভাবে, যেমন উপরে একটু জায়গা ফাঁকা রাখতে হয়, নিচের দিকে একটু জায়গা ফাঁকা রাখতে হয়, দুই সাইডে জায়গা ফাঁকা রাখতে হবে। দুই সাইডে যে রাখতে হবে সেটার আবার একটা ব্যাপার আছে। যেমন আমি তাকিয়ে আছি এদিকে, ধরেন আমার কাগজটা আপনারা এইভাবে দেখছেন, এখন আমি কাগজে এই বোর্ডে আমাকে আঁকাবেন, আমি তাকিয়ে আছি এদিকে, কারণ আমার কাগজের এদিকে বেশি অংশ ফাঁকা রাখতে হবে, তাই না? কারণ আমার তো চোখ এদিকে, আমি এই জায়গাটা দিচ্ছি না, আমি তো পিছিয়ে তাকিয়ে না আছি। মানে একটা ছবি আঁকার জন্য এই যে নিচের দিকে জায়গা একটু ছাড়তে হয়, উপরের দিকে একটু জায়গা ছাড়তে হয়, নিচে ল্যান্ড, উপরে স্কাই, মাঝখানে সাবজেক্ট। এবং আমার খাতা দেখে বলছি আরেকটা আমার বলেন তো আপনি, বলেন। আর হচ্ছে যে এখন সাবজেক্টটা যদি শুধু আমরা যে মাঝখানে বসাবো তা কিন্তু না,
সাবজেক্টের কিন্তু একটা দৃষ্টি আছে। যেমন একটা আম গাছ সূর্যের দিকে হেলে থাকে, তাই না? সূর্য থেকে শক্তি নেওয়ার জন্য। তাহলে আম গাছের দৃষ্টি কোন দিকে? এদিকে না? আমরা যদি আম গাছটাকে মাঝখানে আঁকি তাহলে হলো, মাঝখান থেকে একটু সাইডে আঁকতে হবে, কারণ আম গাছটা দিকে তাকিয়ে আছে না? আম গাছের তো চোখ নেয়, তাহলে কিভাবে তাকাবে? এই তো বিষয় না, এটা বিষয় না। মনে করতে হবে যে আম গাছের একটা জীবন আছে। আম গাছ হচ্ছে কাকে কেন্দ্র করে চলে? সূর্যকে কেন্দ্র করে চলে না? আমাদের কোনো কাজ নাই, গাছের তো কোনো কাজ নাই, আছে প্রকৃতিতে ফল ফুল দিবে, এটাই দরকার। কিন্তু ওরও তো জীবন আছে। এখন ওর জীবনটা হচ্ছে সূর্যকে মুখ করে সবসময় থাকে। সূর্য যেদিকে যায় ও সেদিকেই যায়। দেখবেন যে সূর্যের আলো যেদিকে বেশি পায় সেদিকে তার শাখা প্রশাখা বাড়িয়ে দেয়। খেয়াল করতে কখনো সেদিকে শাখা প্রশাখা বের হয় বেশি। তাহলে যদি আমরা গাছকে ছবির একদম মাঝখানে রাখি, গাছের যে মুভমেন্ট যদি এদিক হয় তাহলে কি হবে? তাহলে একটু এই সাইড করে রাখতে হবে। গাছকেও জায়গা দিতে হবে না? এটাই হচ্ছে কম্পোজিশন। এখন এই কম্পোজিশনের আরেকটা বিষয় তো আছে, আলোচনা ঠিক করতে হবে কম্পোজিশনের মধ্যে। ছবি, যে কোনো ছবি আঁকতে হলে তার একটা জীবন আছে। জীবন বলতে কি, ছবিতে যদি আলো ছায়া না থাকে তাহলে সেই ছবিকে আমরা কি বলি? মৃত্যু। সেই ছবির কোনো মূল্য থাকে না। একটা ছবিতে যদি আলো ছায়া না থাকে, একটা ছবিতে যদি পার্সপেক্টিভ একটু আগে যেটা বললাম না, যদি না থাকে, কাছে দূরে যদি বিষয় না থাকে, তাহলে সেই ছবির কোনো মূল্য থাকবে? যেমন ধরেন ওখানে আপনি বসে আছেন, আমি এখানে বসে আছি, কথার কথা ওই পিছ থেকে একজন আমাদের দুজন কাটাচ্ছে। মনে করেন আপনাকে এখানে রাখছে, আমাকে এখানে রাখছে, পাশাপাশি রাখছে, আমরা কি পাশাপাশি বসে আছি? এই যে পার্সপেক্টিভটা আমাদের পিছ থেকে যে দেখতেছে, ওর তো কাছে হচ্ছে আপনি, দূরে হচ্ছে আমি। তাহলে একটা ছবির মধ্যে পার্সপেক্টিভ থাকতে হবে, একটা ছবির মধ্যে কম্পোজিশন থাকতে হবে, একটা ছবির মধ্যে আলো ছায়া থাকতে হবে, তবে সেটা পরিপূর্ণ একটা কি হবে? হ্যাঁ, জীবন্ত এবং পরিপূর্ণ একটা শিল্পকর্ম হবে, যেটাকে আমরা সঠিক কম্পোজিশন বলতে পারবো। ওকে, তারপরে বিমূর্ত শিল্প কি? এটা একটু কষ্ট হবে আপনাদের। বিমূর্ত, যার কোনো আকার আকৃতি নাই, এ ধরনের ছবি আমাদেরকে আঁকতে হয়। জানেন যে আপনাদের মনে দেখেন, আপনারা যখন ছবি টবি আঁকেন বা কোনো কিছু করেন, আপনাদের কোনো না কোনো জিনিস কিন্তু খুব ভালো লাগে, লাগে না? কোনো না কোনো জিনিস কারোর ভালো লাগে। কারোর গান গাইতে ভালো লাগে, কারোর গান শুনতে ভালো লাগে, কারোর ছবি দেখতে ইচ্ছে করে, কারোর সিনেমা দেখতে ইচ্ছে করে, কারোর ফুটবল খেলতে ইচ্ছে করে, হ্যাঁ, কারোর হালিম খেতে ইচ্ছে করে, কারোর হালিম খেতে ইচ্ছে করে। যেমন আমার করতেই পারে, কিন্তু কেউ আমাকে হালিম হয় না, পরিশ্রম করে না, কেউ হালিম হয়। সবের ভেতরে আলু খাতে দিলে খাতা ছবি। এখন এই যে আমাদের যে মনের চেতনাগুলো কি হয়, আমরা যখন আঁকতে যাই তখন অনেক সময় যেটা রিয়েল করে আঁকতে যাই, রিয়েল আর হয় না। এখন উপরে আমরা আঁকতে গেলাম, আমরা রিয়েলটা পাচ্ছি, মনে হয় এরকম ছবি আঁকতেছি, সেটা ছবি আঁকতে পারতেছি না, যেটা চাচ্ছি তখন কি করি, বাচ্চারা দেখবেন ওইটা কি করে, বাচ্চারা কিন্তু চোখ মুখ নাক যে আঁকতে হবে, ওরা কিন্তু এগুলো কোনো টেনশন নিয়ে নেয়, আছে ওরা ওদের নিজেদের মতো করে 4 কোণা হোক 3 কোণা হোক বস করে দেখবেন যে ফিগার এঁকে ফেলছে, গরু এঁকে ফেলছে, চুলগুলো তাদের ইচ্ছা মতো দেয়, চোখগুলো ইচ্ছা মতো দেয়, হাতগুলো যেমন তারা মনে চায় সেভাবে দেয়। ওদের ছবিতে কিন্তু কোনো ভুল নাই, আছে, কিন্তু ওরা কিন্তু বাস্তবসম্মত আঁকে না, আঁকে। ওই জিনিসটা আমাদের প্রতিটা মানুষের মধ্যে আছে, চেতনা, আমাদের চেতনা, আমাদের কল্পনা করে যখন হচ্ছে আমরা বিভিন্ন রকম এই যে ত্রিভুজ চতুর্ভুজ আপনারা শিখতেছেন না, ত্রিভুজ চতুর্ভুজ ফর্ম বা সাধারণত একটু রঙের খাপচা খাপচা ফর্ম বা বিভিন্ন রকম আকার আকৃতি দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো কোনো গাছ দেখাতে হবে না, গাছটাকে উল্টা পাল্টা ভেঙে চুড়ে যা ইচ্ছা তাই করতে পারবেন, যেটাকে বলি বিমূর্ত, যার কোনো আকার থাকবে। এটাই হচ্ছে যে মনের কল্পনা, চেতনা এবং মনের যে খায়েশ বা সাধনা পূরণের জন্য যখন আমরা বিভিন্ন আকার আকৃতি বা রঙের মাধ্যমে কোনো শিল্পকর্ম আঁকার চেষ্টা করি, সেটাই হচ্ছে বিমূর্ত শিল্পকর্ম, যেটা
বাস্তবসম্মত না, অবাস্তব বা কল্পনা বা কি বলি যে অনুভূতি, অচেতন অনুভূতি, আমাদের ভিতরে যে অনুভূতিটা, অনুভূতির মাধ্যমে আমরা একটা ডিজাইন করতেছি। ডিজাইনের মধ্যে কোনো মানুষ নাই, কোনো ফিগার নাই, কোনো গাছ নাই, কিছু নাই, শুধু রং দিয়ে রঙগুলোকে দেখতেই সুন্দর লাগতেছে। অনেক ছবি দেখছেন না, শুধু রঙগুলোকে দেখতেই ভালো লাগতেছে। এইগুলোই হচ্ছে যে দেখেন না, অনেক শিল্পকর্ম দেখেন যে দেখা যাচ্ছে যে 10 কোটি টাকা একটা শিল্পকর্ম বিক্রি হয়েছে, শিল্পকর্মের মধ্যে কিছু বোঝা যাচ্ছে না কি আছে। ছবি দেখছি না আমরা, আঁকার আঁকা কিছু বোঝা যাচ্ছে না, কোনো মানুষ একটু একটা চোখ দেখতে পেয়েছে, কিছু নাই। এইসব ছবি এত 8-10 কোটি টাকা বিক্রি বিক্রি হচ্ছে। ছবিটা কিন্তু একটা ভাষা আছে, বুঝলেন? ছবির একটা ভাষা আছে, রঙের একটা ভাষা আছে। যেমন সাদা কি শান্তির প্রতীক, নীল কি ভালোবাসার প্রতীক, বেদনার প্রতীক, কালো কি সুখের প্রতীক, লাল কি ভালোবাসার প্রতীক, বিপদের প্রতীক, তাই না? কিন্তু প্রতিটা রঙের, সবুজ কি বিজয়ের প্রতীক, আছে না? রঙেরও কিন্তু একটি ভাষা আছে। এই রঙগুলো থেকে দিয়ে যখন আপনি হচ্ছে যে মিশ্রণ করে উল্টা পাল্টা করে যখন একটা কোনো কিছু দাঁড় করাবেন, এই যে ছবির যে ভাষাগুলো বললাম না আমি, ভাষাগুলো দিয়ে যখন রঙটাকে সাজাবেন, কি আপনার একটা শিল্পকর্ম হচ্ছেন, আপনার মন থেকে একটা জিনিস বুঝছেন না, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটাই হচ্ছে বিমূর্ত শিল্প। এই শিল্পগুলা কিন্তু ব্যাখ্যা আছে, জানেন? এই শিল্পগুলোর প্রতিটা শিল্পের ব্যাখ্যা আছে। এই শিল্পগুলোর মধ্যে একদম রিয়েলিস্টিক ছবি থাকে। এই শিল্পকর্ম যেগুলো দেখি যে আমরা ছবিতে কিছুই বোঝা যায় না, এটা ভুল। এগুলোর মধ্যে একদম ডিটেইলিং ছবি থাকে, একদম ফুল ফিগার থেকে শুরু করে যত কিছু আছে সব ডিটেল থাকে, বুঝে নিতে হয়। কিন্তু আমরা দেখতে পাই রঙের মধ্যে লুকানো থাকে, বুঝলেন? ছবিটাকে উল্টা করানো থাকে, সোজা করানো থাকে, একদম উল্টা পাল্টা ভাবে থাকে, কিন্তু ছবিটা একদম সব থাকে। ওই যে আমি লুকোচুরি করে মানুষের সামনে প্রকাশ যে করছি, এটাই হচ্ছে আমাদের বিমূর্ত শিল্প। কুলাস মানে হচ্ছে যে ধরেন গ্যাটিস দিয়ে, গ্যাটিস তো হয় অনেক সময়। যেমন ধরেন যে আপনারা হোটেলে খাওয়ার অভ্যাস আছে, কারণ স্টুডেন্ট অবস্থায় বাইরে হোটেলে খাইছে, অভ্যাস আছে। ধরেন আমরা হোটেলে খাইতে বসছি, খেতে খেতে আমাদেরকে যতটুকু তরকারি দিচ্ছে তরকারিটা শেষ হয়ে গেছে, তাহলে চেষ্টা করে একটু ঝোল দেয় না? ওটা হচ্ছে আমাদের হল, বিশ্ববিদ্যালয় হল, বা হচ্ছে যে আপনার বিভিন্ন ক্যান্টিনগুলা, এগুলোতে আমরা বলি হচ্ছে গ্যাটিস। গ্যাটিস মানে আমার ঝোল শেষ, ঝোলটা একটু নিয়ে আসার চেষ্টা করে, নিয়ে আসে না? হচ্ছে মাংস থেকে গেল ঝোল শেষ, ঝোল দেয়। তারপরে আরেকটা মজা লাগে হচ্ছে যে আমি যখন প্রথম যে ফার্স্ট ইয়ারে হলে জিয়া হলে খাইতে গেলাম, বুঝছেন? খাইতে গিয়ে আমাকে 1 কি 1.5 পিস মাংস দিলে, এতগুলো ভাত দিল, ডাল ফ্রি, ভাত ফ্রি, তাহলে তরকারির দামটা নেয়, তাও খুবই চিপ রেট। কারণ একটা ছাত্রের জন্য বিশ্ববিদ্যালয়ে খরচ করে প্রায় 14 কি 15 লাখ টাকা সরকার দেয়। এগুলো আপনার ওষুধ, যাতায়াত, তারপরে আপনার যে এক্সকারশন, তারপরে আপনার যে স্কলারশিপ, সব কিছুর মধ্যে থাকে। একটা ছাত্র পিছিয়ে খরচ করে পরীক্ষা দিয়ে যে আপনার বেসরকারি ভার্সিটিতে পড়লে অনেক টাকা লাগে না? 8-10 লাখ টাকা, 4-5 লাখ টাকা লেগে যায়। সরকারি বিশ্ববিদ্যালয় লাগে না কেন? ওইটা হলো সরকার দেয়, বুঝলেন? তারপরে আপাতত শুধু ন্যূনতম ভর্তি ফি নেয়, আর হচ্ছে যে ফর্ম ফিল আপ নামমাত্র একটা মূল্য নেয়। তাছাড়া এই যে হল ভাড়া নেয়, এটা হচ্ছে যে এখন মনে হয় 120 টাকা বা 30 টাকা এক বছরে, 1 মাসে 120 টাকা বা 30 টাকা নেয় হল ভাড়া। বাস আপনি যেখান থেকে যাবেন সব বাস ভাড়া ফ্রি। আপনি খাবেন, ভাত খাবেন, ওই নামমাত্র একটা মূল্য থেকে ডাল ভাত ফ্রি, তরকারিটা কিনতে হবে, অনেক সুবিধাগুলো থাকে। তো সেখানে আমি হচ্ছে গ্যাটিস এই ক্লাস পড়তে আসলে আমি গ্যাটিস শিখতে পারলাম। গ্যাটিস মানে কি জানেন? আমরা দেখা যাচ্ছে আমাদের পুরাতন বাড়িতে পত্রিকা আছে, পত্রিকা নিলাম, কোনো জায়গায় দেখা যাচ্ছে মোটা কাগজ পড়ে আছে, কাগজ করে নিলাম, কোনো জায়গাতে দেখা যাচ্ছে আদার রকম বিভিন্ন অন্য কালারফুল কিছু কাগজ আছে, নিলাম, সবগুলো সিরিয়াস সাইডে কুচি করে আপনার যে যখন পোস্টারগুলো দেওয়ালে পোস্টার মারা হতো না, বিভিন্ন বোর্ডের পোস্টার, লেও বানানো হতো, লেও আমাদের এখানে কি নামে জানি, লেওয়া বা লেও, এক প্রকার আঠা বানানো হতো না, আঠা লেখা দিয়ে ওই কাগজপত্রগুলো আমরা কেটে ছিঁড়ে সবগুলো হচ্ছে ঘোরায় আঠার মধ্যে দিয়ে।
ঘোরানোর পরে একটা মুখোশ করলাম। মুখোশে যেখানে নাক উঁচু সেখানে বেশি পরিমাণে যে কাগজ আমরা ছিঁড়ছি না, টুকরা টুকরা করছি, টুকরা করে যে এখানে লাগাচ্ছি, নাক উঁচু করে নাকের জায়গাতে লাগালাম। জাস্ট মাটি দিয়ে আমরা যেভাবে ভাস্কর্য বানাই ঠিক কোলাজটা হচ্ছে কাগজের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে মুখোশ বানানো বা ভাস্কর্য বানানো বা যায় এটা করতে হবে। আরেকটা করা যায় কোলাজের ক্ষেত্রে আরেকটা উদাহরণ হচ্ছে আমরা বিভিন্ন কাঠ কেটে যে কাঠের কেরোসিন কাঠের আমি গ্রুপে একটা ছবি দিয়েছিলাম, দেখছেন? কেরোসিন কাঠ দিয়ে একটা ওয়ালে একটা ছবি দিয়েছিলাম আমি আপনাদের অনেক আগে দিয়েছিলাম। কেরোসিন কাঠ কেটে কেটে বিভিন্ন রকম ফুল বানানো, বিভিন্ন রকম হচ্ছে যে নৌকা বানানো, পাতা বানানো, বিভিন্ন রকম আকারপত্র এঁকে যে ওয়ালে যে কাঠ দিয়ে আবার সেই কাঠের উপরে আগুন দিয়ে একটু কালো কালো ভাব করে যে করা হয় সেটাকে এক প্রকার কোলাজ। সাধারণত কোলাজ বলতে আপনারা এই কাগজের যে উদাহরণটা দিলাম না, কোলাজটা কি কাগজের উদাহরণটা দিলেই হচ্ছে, ঠিক আছে? প্রোট্রেট তো বোঝেন না? প্রোট্রেট তো বোঝেন। আমাদের যে মুখমণ্ডলের ছবি আমরা আঁকি সেটার নাম কি? প্রোট্রেট বলি না আমরা? প্রোট্রেট মানে কি জানেন? মুখমণ্ডল না জনাতন মণ্ডল। প্রোট্রেট মানে হচ্ছে প্রতিকৃতি। যদি বলা হয় প্রতিকৃতি কি, আপনারা প্রোট্রেট মানে কি? প্রতিকৃতি। প্রতিকৃতি একজন মানুষের প্রতিকৃতি, সেটাকে আমরা কি বলছি? প্রোট্রেট। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, ভুলে যান না কিন্তু, বুঝতে পারছেন? না 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 না, এই যে আমার খালি সই করতে করতে পরীক্ষার ডেটটা আবার মানে 29 তারিখ না, এখন বলছে অক্টোবর মাস আবার পরীক্ষার ডেট মোটামুটি একটা ফিক্সড হয়েছে, ফাইনালি এখনো থেকে জানায়নি। এই যে কয়েকদিন আগে যে নিয়োগ দিল না, 6জন সংস্কার উপদেষ্টাকে নিয়োগ করলো, কমিশন গঠন করলো, এখন আস্তে আস্তে একটু সব ঠিক করবো, ঠিক করবো। হ্যাঁ, ডেট তো আসলে হওয়ার কথা ছিল জুলাই, সেটা তো মারামারি বিভিন্ন ধরনের পিছিয়ে গেল না। এটাই যদি ধরেন সমস্যা নাই, এটি হলে আপনাদের জন্য কি? হ্যাঁ সেটা হলে আমাদের জন্য ভালো। একটা বই আমরা এতদিন করতেছি, তাহলে আবার যখন আবার হলো ওই পরীক্ষা আসবে তখন আবার কি আমরা 1 মাসে আবার শেষ করে ফেলবো ওগুলো? জি স্কেচ কি? স্কেচ স্কেচ মানে হচ্ছে পেন্সিল, কলম বা তুলির সাহায্যে কোনো বস্তুকে সামান্য প্রয়োজনে কয়েকটি রেখা দিয়ে দ্রুত আঁকাকে স্কেচ বলে। স্কেচের দ্বারা বিভিন্ন বস্তুর সঠিক ধরন আকার আয়ত্ত করা হয় এবং অঙ্কন শিক্ষার ক্ষেত্রে রেখা অঙ্কন দৃঢ় হয়। স্কেচের সাহায্যে বিভিন্ন বস্তুর আকার, আয়তন, গতি সাদৃশ্যভাবে প্রকাশ করা হয়। স্কেচের সাহায্যে বিভিন্ন বস্তুর আকার, আকৃতি, গতি সাদৃশ্যভাবে প্রকাশ করা হয়। স্কেচটা মানে হচ্ছে আমরা যে টোন শিখছিলাম না, মনে আছে? ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি করি? আপডাউনগুলো বোঝাই যে এখানে উঁচু, এখানে নিচু, এগুলো বোঝাই না? এই যে বস্তুর আকার, আকৃতি, গতি যে এই যে রেখাচিত্রের মাধ্যমে যখন প্রকাশ করা হয় সেটাকেই স্কেচ বলে। মনে থাকবে? স্কেচ পারবেন আপনারা, খালি নামগুলোর সাথে আপনারা পরিচিত নাই, তাই হচ্ছে সমস্যা। আচ্ছা, এবার আমরা সেগুলো আছে বাদ বাকি আর দরকার নাই। এবার আপনাদের হচ্ছে খালি আমি রঙের ব্যাপারটা একটু দেখাই দিই, এটা শেষ করে আমরা প্র্যাকটিক্যালে চলে যাবো, ঠিক আছে? দেখেন, রঙের ব্যাপারটা বলেছিলাম হচ্ছে যেমন লাল, লালকে যদি আমরা হালকা লাল করি বা গোলাপি করতে চাই, কি রং মিশাবো ওর মধ্যে? তখন বেশি পরিমাণ লালের মধ্যে যদি আমরা একটু নীল দিই তাহলে সেটা কি হয়? ম্যাজেন্ডা টাইপ একটা কালার হয়ে যাবে না? যদি আবার নীলের সাথে যদি অল্প একটু লাল দেই তখন কি হবে? সেটা বেগুনি হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝে নিতে হবে। হ্যাঁ, এগুলো যতই বলি আপনারা কিন্তু বুঝবেন না। আপনাদের যে পেন্সিল, রং পেন্সিলগুলো আছে না,
কালার কয়টা? তিনটে না? লাল, নীল আর হলুদ। এইটা এখন দেখেন লালের সাথে বা নীলের সাথে বা হলুদের সাথে, নীলের সাথে যদি অল্প একটু লাল মিশায়, যে এত বড় হচ্ছে নীল, একটু লাল যদি মিশাই কি দাঁড়াবে? বেগুনি, তাই না? বেগুনি হবে। আবার হ্যাঁ সেটা আচ্ছা আমি বলি, আমরা মৌলিক কালার যে তিনটে আছে না, তিনটারই একটা ভাগ আছে, এগুলো করলে আর এক্সট্রা কিছু আসে না, বুঝতে পারবেন। যেমন ধরেন যে হলুদের সঙ্গে যদি আমরা একটু লাল মিশাই, অল্প লাল, কি হবে? কি হবে? কি হবে? হলুদের সাথে খয়েরি মানে লাল একটু মিশালে তাহলে আমরা আমি হলুদের সাথে খয়েরি বললাম আপনাদের মাখলেন। এই যে দেখেন হলুদের সাথে অল্প একটু লাল, লালের সাথে হলুদ মিশলে কি হয়? অরেঞ্জ কালার হয় না? কমলা কালার হয় না? আপনি কেন বুঝতে পারছেন? এবার এটা তো আমরা সবাই বুঝি যে হলুদ তো হলুদই। এখন হলুদটাকে লাল যদি দেই তাহলে লালটা একটু কম লাল হবে, তাই না? এটা আমি অ্যাপ্লাই করছি। হ্যাঁ, হলুদের সাথে যখন আমরা লাল মিশ করবো তখন সেটা কি হবে? বেশি পরিমাণ হলুদ, বেশি পরিমাণ হলুদ কম পরিমাণ লাল, তখন সেটা কমলা হবে। এবার দেখেন বেশি পরিমাণে নীল, বেশি পরিমাণ নীলের মধ্যে যদি আমরা হচ্ছে আচ্ছা এটা থেকে একটা দিই, সেটা শুরু করবো। বেশি পরিমাণ হলুদ, কম পরিমাণ হচ্ছে নীল, অল্প একটু নীল, 3-4 ফোঁটা, তখন সেটা কি হবে? অনেকগুলো নীল রং, সরি অনেকগুলো হলুদ রং, ওর মধ্যে যদি 1-2 ফোঁটা আমরা নীল দিই তাহলে কি হবে? হলুদের মধ্যে নীল দিলে সবুজ হবে না? আমার যদি কিছু বলা হয় সবুজ, কমলা, বেগুনি, এই 4 থেকে 5টা যদি প্রকারভেদটা আপনারা দেখেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো আর হবে না। এখন এইটাই সবচেয়ে আমরা বুঝবো কিভাবে? এটি সবচেয়ে আমরা বুঝবো হচ্ছে যখন আমাদের কাছে যে রং পেন্সিলগুলো আছে, আমরা যখন পেন্সিলগুলো নিয়ে একটার সাথে আরেকটা মিশ্রণ করবো তখন আমরা অনায়াসেই বুঝতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে জানেন? আমাদের 4 থেকে 5টা কালার নিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই কথার মধ্যে পরীক্ষাতে বেশি আসে। যেমন বেশি পরিমাণ হলুদের মধ্যে যদি আমরা অল্প একটু নীল দিই তাহলে কি হচ্ছে? সেটা সবুজ। আবার সবুজের মধ্যে যদি 1 ফোঁটা লাল দিই তখন সেটা কি হবে? ব্রাউন। এগুলো তো আবার কালারে কিন্তু আমার একটা ভাগ আছে। ভাগটা কেমন জানেন? আমরা মৌলিক কালার কয়টা জানি? 3টা। এটা আমাদের কি রং? প্রথম সারির রং। এটা কোন শ্রেণী? প্রথম শ্রেণীর রং বা প্রথম সারি। এখন দ্বিতীয় সারির কোনটা হচ্ছে? দ্বিতীয় সারিটা হচ্ছে এরকম, যেমন হলুদের সাথে যদি আমরা একটু নীল দেই তাহলে সেটা কি হচ্ছে? সবুজ। সবুজ হচ্ছে না? সবুজ, কমলা, বেগুনি, এটা আমাদের কোন সারি? দ্বিতীয় সারি। এবার দ্বিতীয় সারিতে পরে কিন্তু ওগুলো আর লেখা নাই। দ্বিতীয় সারি এগুলো কিন্তু আর লেখা নাই, ওখানে আছে প্রথম সারি দ্বিতীয় সারি এগুলো কিন্তু লেখা নাই। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা পরবর্তীতে এটা দিয়ে অ্যাড করে দেবো। এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারির রং। কারণ প্রথম সারি তো মৌলিক রং, এই তিনটে তো আমাদের মৌলিক রং। মৌলিক রঙকে যখন আমরা ভাবছি তখন আমরা কি ভাবছি? দ্বিতীয় সারি এটা কি রং? যৌগিক রং। মৌলিক এবং যৌগিক রঙের মধ্যে পার্থক্য আসে। দ্বিতীয় সারির রঙগুলোকে আমরা কি বলছি? যৌগিক রং। দ্বিতীয় সারির রঙগুলোকে আমরা যৌগিক রং বলবো। কিন্তু এটা দ্বিতীয় সারির রং, তাহলে দ্বিতীয় সারির রং কি কি? সবুজ, কমলা, বেগুনি। এখন এই দেখেন সবুজ, এটা
সারি না? এই এই সবুজকে আবার যদি এক ফোঁটা লাল দিই, এক ফোঁটা লাল দিই, সেটা হয়ে যাবে ব্রাউন, বাদামি মতো। হ্যাঁ, অল্প একটু একটু করে মিশাবে না, দেখবেন একটু করে মিশাবে না, দেখবেন দেখবেন বাদামি হয়ে যাচ্ছে। এটা আমাদের কোন শাড়ির? তৃতীয় শাড়ির রং। মানে এই যে সবুজ, কমলা, বেগুনি, এই যে এই বেগুনের মধ্যে যদি আবার একটু বেশি পরিমাণ লাল দেয় তখন মেজেন্টা হয়ে যাবে, তখন ওটাও হচ্ছে তৃতীয় শাড়ির রং। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতেই হচ্ছে। হ্যাঁ, আমাদের পড়ানোর কুশলটা এখানে আমরা শেষ করছি। ঠিক আছে, আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা হচ্ছে ইয়েতে যাবো। আমরা এখন প্র্যাকটিক্যালি সরাসরি চলবো। কেমন? আমরা হাত সবাই সবুজ রঙের মধ্যে অল্প একটু লাল, সামান্য একটু লাল দিবেন, দিয়ে দেখবেন যে কি হয়। আমি বলবো না, আমি বললাম যে ব্রাউন হয়, বাদামি কালার হয়। সেটাই সেই বাদামিটা আপনি কেমন টাইপের বাদামি চান এটা আপনার উপর নির্ভর করবে। এই যে আমি যেমন মাত্র 3টে কালার নিয়ে কাজ করছি আমার লাইফে, আমার এই যে যেগুলো ক্যানভাসের কাজ, বড় বড় কাজ, মাত্র 3টে কালার নিয়ে আমি কাজ করি। আমার কাছে থাকে হচ্ছে লাল, সাদা কালার কিন্তু কোনো রং নয়, জানেন না? সাদা কালার কিন্তু কোনো রং নয়, সাদা কালার কিন্তু মানে সূর্য না থাকলে সব কালার, সূর্য থাকলে দেখবে সব সাদা, বোঝা যাচ্ছে না? সাদা না ওই হইতো, ওই হইতো, সাদা কালার কোনো রং না। কেমন? এটাই মনে রাখবেন। আমরা এই যে তাহলে এই বেসটা নিয়ে এসে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি মাটিতে হাত বানানো তৈরি করি। ঠিক আছে, আপনি ওটা আগে বাসায় প্র্যাকটিস করেন। ঠিক আছে, এখন আমাকে যদি কোশ্চিন করতে দেয় আমি তো কোশ্চিন করবোই। মৌলিক রং যৌগিক রঙের মধ্যে পার্থক্য কি কি, উদাহরণ সব বুঝিয়ে দেয়, রং করে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাকে, তখন কি করবেন? হ্যাঁ, দিতে পারি না, অবশ্যই পারি।